লোকায়ত ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে ইমাম গাজ্জালি এবং আমি শামসুজ্জোহা মানিক, আমরা দুজন আলোচনা করছি। শুরুটা ইমাম গাজ্জালি করো, আলোচনার অন্যান্য দিনের মতো তুমি তো মূল উত্থাপক আলোচনা। ধন্যবাদ শামসুজ্জোহা মানিক ভাই এবং আমাদের দর্শক শ্রোতা যারা আছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের এপিসোডের এই পর্বটা আমরা শুরু করছি। আমরা গত কয়েক পর্বের মধ্যে এবারও আমরা সেই 60-এর দশকেই সেখানকার রাজনীতির বিশ্লেষণের জায়গায় আমরা থাকব। কারণটা হলো ওইখানে যে জটটা আছে সেটা না খুললে এখনকার রাজনীতির জট খোলা সম্ভব হবে না। সুতরাং ওখানটাকে আমরা একটু গুরুত্ব সহকারে দেখতে চাচ্ছি এবং আমাদের মূল বিষয়টা হলো যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পতাকা জনগণের হাতে ফিরিয়ে আনা, মুক্তিযুদ্ধের আওয়ামী ভাষ্যের বিপরীতে গণভাষ্য নির্মাণের জায়গাটাকে যে আমরা গুরুত্ব দিচ্ছি, সেখান থেকে আমাদের এই আলোচনাটা আমরা ফোকাস দিচ্ছি, ওখানে আলো ফেলতে চাচ্ছি। তো আমাদের এখানে কথা হলো যে 60-এর দশকে 1957 সালে যে কাগমারি সম্মেলন হলো, সেখানে তো মানে মৌলানা ভাসানী সালাম আলাইকুম দিয়ে এক অর্থে পাকিস্তানের বিরুদ্ধে এখানকার স্বাধিকার আন্দোলনটা তিনি মানে সূচনা করেছিলেন বলা যেতে পারে। সেই স্বাধিকার আন্দোলনে বামপন্থীদের খালি কাগমারি সম্মেলন দিয়ে সূচনা করবে, তার আগে মৌলানা ভাসানী আওয়ামী লীগ গঠন যখন করলেন, আওয়ামী মুসলিম লীগ, তখন থেকে তো স্বায়ত্তশাসন প্রশ্নকে সামনে তুলে নিয়ে মানে ওইটা একটা মাইলস্টোন বলা যেতে পারে। হ্যাঁ, সেটা হচ্ছে ওই যে পাকিস্তানিদের যে আচরণ আর কি, তার বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে এটা এসেছিল এবং সরওয়ার্দী মুজিবের বিশ্বাসঘাতকতারও সঙ্গে এটা সম্পর্কিত। হ্যাঁ, তা বলা যাবে আর কি। মানে 56 সালে এটা ক্ষমতায় গিয়েই প্রধানমন্ত্রী হয়ে সরওয়ার্দী মুজিব মন্ত্রী এরা কি বললো যে 98% স্বায়ত্তশাসন পেয়ে গেছে। মৌলানা ভাসানী তো ওইরকম একটা পরিস্থিতিতেই কাগমারি সম্মেলন করলেন। মানে অ্যাকচুয়ালি তো পাকিস্তানের বিরুদ্ধে তার আগেও কমিউনিস্টরাও তো আজাদি ছুটা হয় এবং তারা মানে পাকিস্তানের বিরুদ্ধে তো তারা মানে একদম তীব্র ফাইট করতে গিয়েছিলেন। জেলের মধ্যে খাপড়াওয়ার্ডে তো মেরে ফেললো 11 জন কমিউনিস্ট। না, ওরা তখন বিপ্লব করার জন্য, পাকিস্তান কনসেপ্টের বিরুদ্ধে কিন্তু কমিউনিস্টদের কোন ভূমিকা এই দেশে ছিল না। ও আচ্ছা, এটা পাকিস্তানের বিরুদ্ধে না, তারা একটা বিপ্লব করতে, বিপ্লব, সমাজতান্ত্রিক বিপ্লব, সামাজিক বিপ্লব, শ্রেণী সংগ্রাম, এর বাইরে চিন্তাটা কমিউনিস্টদের বিরুদ্ধে ছিল না। এটা খুব ইন্টারেস্টিং। কিন্তু এইটা 60-এর দশকে মানে 50-এর দশকে শুরুটা হয়েছিল। আমার কথা যদি আমি বলি, আমি 57 সালে যখন 8ম শ্রেণীর ছাত্র, উচ্চ বিদ্যালয়ের রাজশাহী কলেজিয়েট স্কুলে আমি পড়ি, ক্লাস 8-এ আমার মধ্যে পূর্ব বাংলার স্বাধীনতার ধারণাটা প্রথম স্পষ্ট হলো। এটা কখন হয়েছে? যখন প্রচলিত ধর্মবিশ্বাসের প্রতি আমার আস্থা নষ্ট হলো। হ্যাঁ, আমি যখন বিজ্ঞান মনস্ক চিন্তাকে গ্রহণ করে নিলাম, যুক্তিবাদী চিন্তাকে গ্রহণ করলাম, তখন এই জিনিসটা ঘটলো আমার মধ্যে। তারপরে যেটা হয়েছে, আমাদের প্রজন্মের মধ্যে এই একই ঘটনাটা কিছু পরবর্তীকালে হলো আমি ঘটতে দেখলাম। ওখানে তো একটা আপনাদের একটা বিপ্লবী প্রজন্মের উত্থান, এই উত্থানটা হলো, এটার সঙ্গে কমিউনিস্ট পার্টিকে মেলালে ভুল হবে। কিন্তু আচ্ছা, ঠিক আছে, এইখানে আরেকটা জিনিস বুঝতে হবে। এই বিশ্বাসের মধ্যে কমিউনিজমের বা সমাজতান্ত্রিক রাজনীতির একটা প্রভাব ছিল। সেটা হচ্ছে যে ধর্মবিশ্বাস থেকে সরিয়ে ফেলা বা অন্ধত্ব থেকে মুক্ত করা মানুষকে, লোকবাদী বা বস্তুবাদী চিন্তা, যুক্তিবাদী চিন্তার মধ্যে নেওয়া,
এই ক্ষেত্রে কিন্তু কমিউনিস্ট রাজনীতির একটা ভূমিকা ছিল। আচ্ছা, ঠিক আছে, এখন আমি আলোচনাতে যেখানে নিয়ে আসতে চাচ্ছি সেটা হলো যে ভাসানী যে স্বাধিকার আমি একটু আবার পরিষ্কার করে দিই, কিন্তু এটার সঙ্গে ট্র্যাডিশনাল সনাতন কমিউনিস্টদের চিন্তাকে যেন মেলাতে না যায়, এইটা আমাদের প্রজন্মের মধ্যে এই ঘটনাটা ঘটেছিল। অর্থাৎ সমাজতান্ত্রিক আদর্শ নেওয়ার সাথে সাথে একটা বস্তুবাদী, যুক্তিবাদী, ধর্ম বিমুখ একটা চিন্তা বা ধর্ম উপর নির্ভর করে রাজনীতি করতে না চাওয়া, ধর্মমুক্ত রাজনীতি ভাবনাটা যখন আসছে, তখন পূর্ব বাংলার স্বাধীনতা প্রশ্নটা আসছে। এটা আমাদের প্রজন্মের মধ্যে। আর আগের প্রজন্মে যেটা হয়েছে সেটা একদম বিপ্লব করতে গেছে, সামাজিক বিপ্লব, সমাজতান্ত্রিক বিপ্লব, জনগণতান্ত্রিক বিপ্লব, এগুলো যেভাবেই বলো, সেইখানে কিন্তু জাতি রাষ্ট্রের কল্পনা কাজ করে নাই। রাষ্ট্র, জাতিরাষ্ট্র গঠন বিষয়ক না, ওইগুলো অংশ প্রকল্পটা সেটা মানে ওটার মধ্যে না, না, এটার বাইরে তাদের শ্রেণী। আর আমাদের কাছে ছিল জাতি গঠনের বিষয়টা। আচ্ছা, জাতি গঠনে হোক কিংবা স্বাধিকার, সেটা তো শুরু হবে স্বাধিকার আন্দোলন, সেটা তো বাইরের রূপ, কিন্তু ভেতরের রূপ তো হচ্ছে জাতি গঠন করতে হবে আমাদেরকে, রাষ্ট্র গঠন করতে হবে। সেইটা এবং স্বাধীন রাষ্ট্র এবং স্বাধীন একটা নতুন এটা পাকিস্তান ভেঙে করতে হবে। এই জায়গাটাতে ওই তরুণ প্রজন্ম ওই সময়কার এই জায়গাটা পৌঁছেছিলেন। এটা পৌঁছেছিলাম। আচ্ছা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং এর মধ্যে ভাসানী, সেটা তো তরুণ প্রজন্মের একটা বিষয়, তার সাথে আপনি বলছেন যে পার্টির বিষয়ের সাথে এভাবে মেলানো যাবে না, কোনো সম্পর্ক নাই। পুরাতন কোনো নেতার কাছ থেকে কোনো কমিউনিস্ট কখনো, আমরা দেখেছি ভাসানী স্বাধিকার আন্দোলন শুরু করেছিলেন। ভাসানী যেটা করেছিলেন এটা উনি তার আমাদের সঙ্গে আলোচনা করে করেন নাই, উনি পূর্ব বাংলার স্বায়ত্ত শাসনের প্রশ্নটাকে জোর দিয়েছে। হ্যাঁ, এবং তার ভেতরে স্বাধীনতা ছিল কি ছিল না, এটা পরবর্তী 57 কাকবাড়ি সম্মেলনে সালাম আলাইকুম দিলেন উনি, তখন বুঝলাম যে এর ভেতরে একটা ওনার বিচ্ছিন্নতাবাদী চিন্তাও কাজ করেছে। বেশি বাড়াবাড়ি করলে আমরা আলাদা হয়ে যাব, পূর্ব বাংলা আলাদা হবে, এরকম একটা ভাবনা উনি, মানে এটা একটা হুমকি দেওয়া। কিন্তু তখনও কমিউনিস্ট স্পষ্টভাবে পূর্ব বাংলার স্বাধীনতা প্রশ্নটা আসেনি, স্পষ্টভাবে না, ভাসানী ইঙ্গিত দিয়েছিলেন। না, তখন স্বাধীনতার প্রশ্ন আসার মানে সুযোগও নাই আর কি, তখন সুযোগও নাই। আমি 57 সালে পূর্ব বাংলার স্বাধীনতা যে অপরিহার্য, এটা যে আমাদের আনতেই হবে, মানে এই কনসেপ্টে পৌঁছেছিলেন। এটা আমি পৌঁছেছিলাম। হ্যাঁ, এটা আমার ব্যক্তিগত না, সেটা পৌঁছানো যায়, কোনো ব্যক্তি পৌঁছাতে পারে কিংবা অনেক ব্যক্তি মিলে পৌঁছানো যেতে পারে, কিন্তু আন্দোলনে যখন আপনি কর্মসূচি দেবেন মানে 1957 সালের দিকে, তখন সরাসরি স্বাধীনতার কথা বলাটা এটা একটু অ্যাডভান্স হয়ে যায়। তো স্বাধিকারের কথাটাই, বলতাম আমরা, স্বায়ত্তশাসনের কথাটাই তখনকার জন্য মানে সময় আমরা প্রকাশ্যে আনতাম, এটা প্রকাশ্যে, কিন্তু গোপনে চিন্তাটা ছিল পূর্ববঙ্গকে স্বাধীন করতে হবে। ঠিক আছে। আচ্ছা, এখন তারা এই স্বাধিকার আন্দোলনের কিংবা স্বায়ত্তশাসনের আন্দোলনের যে একটা মানে জমিন নির্মাণ করেছিলেন, ঠিক যখন সেই জমিটা কর্ষিত হবার পরে, কৃষকরা যেমন জমিটা নির্মাণ করার পরে তাকে কর্ষণ করার পরে যখন উপযুক্ত সময় আসে তখন তারা বীজ বপন করে, তো রাজনীতির জমিনেও ভাসানী এবং তার অনুসারীরা, কমিউনিস্টরা যে ওই রাজনৈতিক জমিনটা নির্মাণটা করেছিলেন, কর্ষণ করেছিলেন, এখানে বীজ বপন বলতে বোঝাচ্ছি যে একটা কর্মসূচি প্রদান করার অর্থে। ঠিক যখন বীজ বপন করার সময় আসবে, কর্মসূচি দেওয়ার সময় আসে, তখন তারা দুটো কাজ করলেন, পার্টি বিভক্ত করলেন আর ভাসানীর সাথে তার সম্পর্কটা বিচ্ছিন্ন করে ফেললেন। এবং ঠিক সেই সময়ই 1966 সালে শেখ মুজিবুর রহমান 6 দফা কর্মসূচি ঘোষণা করলেন। এখন আমি মনে করছি যে এই যে বুর্জোয়া জাতীয়তাবাদী অংশের অর্থাৎ আওয়ামী লীগের যে উত্থান এবং তাদের যে 71-এর মুক্তিযুদ্ধ, স্বাধীনতা যুদ্ধের যে নেতৃত্ব প্রদান এবং কমিউনিস্টদের বিচ্যুতি, বিভ্রম, বিভ্রান্তি এবং নানান ধরনের বালখিল্যতা,
এই সব কিছুর মূলে কি এটা চিহ্নিত করা যায় যে ওই সময়ে তাদের তৈরি জমিনে শেখ মুজিবের 6 দফা কর্মসূচি ঘোষণা করা আর কমিউনিস্টদের এই বিষয়ে মানে উদাসীন থাকা কিংবা এখান থেকে তারা সরে যাওয়া এই যে তাদের সরে যাওয়া আর তার কর্মসূচি ঘোষণা করা, এটাকেই মানে সবচেয়ে বড় একটা মানে সকল ইয়ের এই পরিস্থিতির মূল জায়গা হিসেবে চিহ্নিত করা যায় বলতে পারো। এখানে আরেকটা কাজ মানে বিষয় কাজ করেছে, চীনের প্রতি অন্ধ আনুগত্য। যারা এই দেশে বিপ্লবী রাজনীতির দিকে গেল 66-67 সাল থেকে মানে প্রকাশ্যে, পার্টি ভাগ হয়েছিল মানে আলাদা হয়ে গেছিল, হয় 66-তে না হয় 67-তে, আমার মনে ভাগ হয়েছিল, হতে পারে। এই সময় মানে কমিউনিস্ট পার্টির কথা আমি বলছি। আগে তো পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি ছিল, পরে পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী লেনিনবাদী করলো ইয়েরা, পিকিংপন্থীরা, মানে যারা পিকিংপন্থী হলো। এরা পাকিস্তানের অখণ্ডতার উপর বেশি গুরুত্ব দেওয়া শুরু করলো। মানে চীনের বন্ধু পাকিস্তান, মানে আইয়ুব খান, তাকে ডিস্টার্ব করা যাবে না, এবং পাকিস্তানের কেন্দ্রীয় মানে সংহত পাকিস্তান দরকার, চীনের জন্য দরকার। তাহলে এখানে যারা চীনপন্থী হলো তাদের জন্য দরকার। তাহলে এখানে কি করবে? স্বায়ত্তশাসন তারা আন্দোলন করবে না, ওটাকে গৌণ করে রাখবে, থাকবে দুর্বল আকারে থাকবে। প্রবল আকারে কোনটা করা হবে? শ্রেণী সংগ্রাম, কৃষকের দাবিতে অর্থাৎ শ্রমজীবী মানুষের দাবি দেওয়া অধিকারের যে সংগ্রাম, সেটা তারা করবে। মানে এ যাবৎ যারা স্বায়ত্তশাসনের লড়াইকে প্রধান করে রাজনীতি করেছেন এবং একটা রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি করেছেন, তারা সেখান থেকে সরে গিয়ে মানে স্বায়ত্তশাসন এবং আত্মনিয়ন্ত্রণের অধিকারের জায়গাটাকে তার অধীনস্থ করে চিনি সংগ্রাম করাই যেত, কিন্তু সেই জায়গা বাদ দিয়ে তারা টোটালি মানে সম্পূর্ণভাবে স্বায়ত্তশাসনের জায়গাটাকে মানে নাম কাওয়াস্তে রেখে দিল আর কি, নাম কাওয়াস্তে, এবং শ্রেণী সংগ্রামের দিকে ঝুঁকে পড়লো। মূলত শ্রেণী সংগ্রামের উপরে তার জোর দেওয়া শুরু। এবং আর একটা বড় বৈশিষ্ট্য আপনি বলছেন যে চীন রক্ষার দিকে তারা মানে মনে করলো যে চীন রক্ষা হলে বিপ্লব রক্ষা হবে। আসলে বিপ্লব করার মানুষ না, কিন্তু তারা তো সেটা তো বলতে হয়। এই তরুণ প্রজন্ম, এদের শক্তি বাড়াতে গেলে এদের লাগবে শক্তি, তো ছাত্ররা, তরুণরা। না, আমি বলতে চাচ্ছি যে এদেরকে যদি ওই সমস্ত কথা না বলা যায়, জাতীয়তাবাদের কথা, আমরাও তো এতে বিশ্বাস করি, আমরাও পূর্ব বাংলার স্বাধীনতা, হ্যাঁ একদল তো বললই, আমরাও তো এটাই ঠিক মনে করি, এটা কেন? এগুলো এক ধরনের ধাপ্পাবাজি। না, আমি বলতে চাচ্ছি যে মানে পার্টির মধ্যে, কমিউনিস্ট পার্টির মধ্যে বিপ্লবী অংশটাই তো চীনপন্থী ধারার দিকে মানে চলে এসেছিলেন। সেটা ঠিক, যারা চীনপন্থী তারা তো বিপ্লবটাই করতে চেয়েছিলেন, এটা তো বলা যাবে। মুখে চেয়েছিল, কাজে তো চায়নি। তাহলে রাষ্ট্রপন্থী আর চীনপন্থীর মধ্যে পার্থক্য আপনি বলছেন না? ছিল কিছু সামান্য, 19-20। বেসিক্যালি এরা বিপ্লবের কথা বলতো, আর রুশপন্থীরা, মস্কোপন্থীরা বিপ্লব বিরোধী অবস্থান এলো, যে শান্তিপূর্ণ উপায়ে আমরা সমাজতন্ত্র প্রতিষ্ঠা করব, আমরা যুদ্ধের মধ্যে যাব না, বিপ্লবের মধ্যে তো নয়। ওই চীনপন্থীদের কেউ কি বলছেন আপনি? চীনপন্থীদের যে আমরা বিপ্লব করব, তবে বিপ্লবের পদ্ধতি হচ্ছে শ্রেণী সংগ্রাম গঠন করা, আমরা শ্রেণী সংগ্রামের পার্টি, শ্রেণী সংগ্রাম করবো আমাদের বলতে। তাহলে আপনি বলছেন যে কমিউনিস্ট পার্টি যারা চীনাপন্থী ছিলেন তারা মানে শ্রেণী সংগ্রামটাকেই মানে যখন জাতীয় সংগ্রামের অধীনস্থ করে শ্রেণী সংগ্রাম করার প্রশ্ন আসে, তখন তারা উল্টাটা করলেন, শ্রেণী সংগ্রামটাকেই প্রধান করলেন আর জাতীয় সংগ্রামটা নাম কাওয়াস্তে রাখলেন। ওটা আমাদের বলতেন যে চীনাপন্থী যারা আসছিল, বিশেষ করে পূর্ব বাংলার স্বাধীনতা যারা সমর্থন করতো, অথবা এর মুখে বলতো আর কি, বা আমাদের খুব বেশি আমাদের সঙ্গে দ্বন্দ্বে যেতে চাইতো না এই প্রশ্নে, তারা বলতো যে আমরাও তো স্বাধীনতা চাই, বা যদি হয় তাহলে তাই হবে, কিন্তু কিসের ভিত্তিতে করব? শ্রেণী সংগ্রামের ভিত্তিতে। তাহলে আমাদের আগে শ্রেণীভিত্তি গড়ে তুলতে হবে,
শ্রেণীভিত্তিক যদি পেটি বুর্জোয়া বুর্জোয়া থাকে তাহলে তো বিপ্লব হবে না। তাহলে আমাদের কি করতে হবে, শ্রমিক শ্রেণীভিত্তি অর্থাৎ তার যে কর্মসূচি, তার আদর্শ, তার ভিত্তিতে আগে বিপ্লব করতে হবে। সেইটা করলে তার উপরে নির্ভর করে জাতীয় সংগ্রাম হবে, জাতীয় বিপ্লব হবে। অর্থাৎ জাতীয় বিপ্লব হচ্ছে শ্রেণী বিপ্লব অধীনস্থ। এটা সাংঘাতিক কৌশল একটা। শ্রেণীভিত্তিক কোনোদিনই সম্পূর্ণ হবে না, জাতীয় সংগ্রামও কোনোদিন শুরু করা যাবে না, মানেটা কিন্তু তাই। এবং সেটাই হয়েছিল। এদের সঙ্গে রাজনীতি করতে গিয়ে আমরা ওই গর্তে গিয়ে পড়ে গেছিলাম, যেখানে তারা আমাদেরকে ফেলতে চেয়েছিল ওইখানে ফেলে দিয়েছিল। আমার তো অভিজ্ঞতা হয়েছে। আপনার নেতৃত্বের মধ্যে মানে কাদের সাথে বিষয়ে কথা হয়েছে? যে আব্দুল হক, তোহা, সবার সঙ্গে বলেছি, কার সঙ্গে বলিনি। আব্দুল হকের যে একটা কথা বলছিলেন যে যিনি ওই স্বাধীনতা প্রশ্নে খুব সুন্দর। আব্দুল হক 67 সালে আমার মনে আছে, 67 সালে কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভা হয়েছিল বগুড়ায়, অ্যাডভোকেট গাজীউল হক ওনার বাসাতে, তো ওনার বাড়িতে আর কি, দিনাজপুর এই বগুড়া শহরে। তা আমাকে যেতে বলেছিলেন, আমি কেন্দ্রীয় কমিটি কেউ না, তবু আব্দুল হক আমাকে যেতে বললেন, মানি তুমি আসবে, দেখা হয়েছিল ওনার সঙ্গে। তা আমি গেলাম ওই ইয়েতে, মিটিংয়ে গেলাম। ও তার আগে হক ভাই বোধহয় আমি দিনাজপুর কৃষক আন্দোলন করছেন আমাদের এলাকায় গিয়েছিলেন, যে ওই এলাকায় কর্মীদের সঙ্গে কথা টথা বলে আমাকে ওই ইয়েটা বললেন যে তুমিও এই মিটিংটাতে থাকবে। তো উনি বলেছেন, উনি মানে তো নেতা, কৃষক সমিতিরও নেতা। আমি গেলাম, তো তখন ভাসানী একটা পর্যায়ে 67 সাল, কিন্তু এমনি অনেক ক্ষোভের কথা বললেন যে আমাদের কোনো আন্দোলন নাই, আমি কি করেছি এতদিন। তারপর একটা সময় উনি বললেন, লোকে কি এমনি কয় ভাসানী আইয়ুবের দালাল? ওনার টোনটা এরকম ছিল। আমি ওইটাই, ওনার মতো তো আমার গলা না, তো এরকম ভাবে উনি খুব ক্ষোভের সঙ্গে কথাটা বললেন। আমি তখন বুঝলাম যে আসলে এই বুড়ো কি করতে যাচ্ছেন। উনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আন্দোলন করবেন, হক ভাই বুঝে গেছেন। খাবারের বিরতি দুপুরবেলায় আমাকে নিয়ে চলে গেলেন বাইরে, চলো একটু হাঁটি। আব্দুল হক তো হাঁটলাম ওনার সঙ্গে। তো উনি বললেন যে দেখেছো মানিক, বুড়োর মাথা খারাপ হয়ে গেছে, আন্দোলন করবো বললে কি আর আন্দোলন হয়? আন্দোলন করতে গেলে তো সংগঠন লাগে। সংগঠন কোথায়? আগে সংগঠন করতে হবে, তারপরে না আন্দোলন করতে হবে। আমি তো বোকার মতো বলতে গেলাম, ওনাকে বোঝাতে গেলাম যে আন্দোলন করতে গেলে তো কর্মসূচির দরকার। কর্মসূচি কি আমাদের আছে? আন্দোলন কর্মসূচি আছে না? না, এটা আমাদের তো একটা পূর্ণাঙ্গ কর্মসূচি লাগবে। কর্মসূচি আমি পূর্ব বাংলা স্বাধীন করবো কি করে? আমার মুখ দিয়ে বেরিয়ে গেছে, স্বাধীনতা প্রশ্নটা এসেছে আর কি। কেন পূর্ব বাংলা স্বাধীন করার জন্য আবার স্বাধীনতা কর্মসূচি লাগবে কেন? যে গ্রামে গ্রামে যাবে, কৃষকদের মধ্যে কাজ করবে, আন্দোলন গড়ে তুলবে, কারখানায় কারখানায় আন্দোলন গড়ে তুলবে। এইভাবে এক সময় গ্রামগুলো যখন ব্যাপক জাগরণ ঘটবে, তখন কৃষক অভ্যুত্থান হবে, গ্রাম মুক্ত হয়ে যাবে। গ্রাম মুক্ত হলে কি হবে? শহর ঘেরাও হয়ে যাবে। সব গ্রাম যখন মুক্ত হবে তখন শহরগুলো ঘেরাও হয়ে যাবে। এরপরে শহরগুলো মুক্ত হবে। বিপ্লবের একটা পর্যায়ে গোটা দেশ স্বাধীন হয়ে যাবে এমনিতেই। তা আমরা বর্ডার পার হয়ে, তারপরে তো ভারত বর্ডার, তো বর্ডার পার হয়ে তো পাকিস্তানে গিয়ে বিপ্লব করতে পারবো না। এমনি তো পূর্ব বাংলা স্বাধীন হলো। তো পূর্ব বাংলার স্বাধীনতার জন্য আবার আলাদাভাবে কর্মসূচির দরকার কি? বুঝো অবস্থা। এই হচ্ছে এদেশের বিপ্লবপন্থী যে রাজনীতি, কমিউনিস্ট নেতৃত্ব ছিল, তাদের মন মানসিকতা, চরিত্র বললে চরিত্র, এই ছিল। এই আলাউদ্দিন, মতিন, দেবেন সিকদার, এরাও এইগুলোতে খুব পার্থক্য, পৃথক ছিল, দূরে ছিল না। আব্দুল হক মানে ব্যক্তিগতভাবে প্রতারক ছিলেন, আমি এটি বলি আর কি। উনি প্রতারণা স্বচ্ছন্দে করতে পারতেন, ওনার কোনো লজ্জা ছিল না প্রতারণা করার ক্ষেত্রে। মিথ্যাচার করতেন, অলবদে মিথ্যা কথা বলতেন।
এইটুকু ওনার একটা কোয়ালিটি, মানে বৈশিষ্ট্য। আর মতিউর ভাই, আলাউদ্দিন ভাই, দেমস্কিকদের এরা হচ্ছে, আমরা যা শুনতে চাইতে, এরাও এক ধরনের প্রতারক, ওইভাবে না হলো আরেকভাবে। এরাও এগুলোতে বিশ্বাস করতো না। এই বিপ্লব টিপ্লব এগুলো সাহস ছিল না, জাতীয় বিপ্লবের মানে করার যে জন্য যে মেধা দরকার সেটাও ছিল না। আর একটা জিনিস হচ্ছে, আসলে দীর্ঘদিন তো এরা পশ্চাৎপদ কৃষক শ্রমিক এদের মধ্যে পড়ে থাকে বিচ্ছিন্নভাবে। এইগুলো করতে গিয়ে যেটা হয়, দীর্ঘদিন ওই বিচ্ছিন্নভাবে যখন থাকে একটা মানুষ, তার অধঃপতন। এটা আমি তো কৃষক আন্দোলনে দীর্ঘ 10 বছর ছিলাম, তো কৃষক আন্দোলন আমি দেখেছিলাম চিন্তাধারার ক্ষেত্রে কিভাবে হয়, অধঃপতন হয়, মানে ধার কমে যায় অনেক কিছু। আগে যে শার্পনেস যেটা আমার ছিল ছাত্র জীবনে, আমি কৃষক আন্দোলন করতে যাওয়ার পর আমি দেখেছিলাম ওই জিনিসগুলো বুঝতে আমার কষ্ট হতো, শার্পনেসটা কমে যায়। অভিজ্ঞতা, আবেষ্টন, যে আবেশটা আমি থাকবো সে প্রভাবিত করে। তো আমাদের সমাজ তো খুবই পশ্চাৎপদ, কৃষকরা আরো পশ্চাৎপদ, সবচেয়ে পশ্চাৎপদ মানে সমাজ হচ্ছে কৃষক। তো তার মধ্যে গরিবদের যখন আমরা অগ্রাধিকার দিয়ে যখন কাজ করতে যাবো, চিন্তা করব, তখন আমরাও কিন্তু অধপতিত হই অনেকটাই। আচ্ছা, ভাসানীর সাথে যে কমিউনিস্টদের বিচ্ছিন্নতা, এটা কেন হলো? ভাসানী আইন বিরোধী আন্দোলন যেটা করেছিল, এটা কেউ পছন্দ করেনি। 69-এর গণ অভ্যুত্থান কেউ পছন্দ করে নাই। 69-এর গণ অভ্যুত্থান শুরু হলো, আব্দুল হক, মোহাম্মদ তোহা এরা তো বিরোধী ছিলেন। এরা সরে, আব্দুল হক তো লিটারেলি তাকে বিরোধী বাধা দিয়েছিলেন। 68 সালে 6 ডিসেম্বর তারিখে, আমি ছিলাম না, শুনেছি আর কি, আমার মনে আছে, মুখস্থ আছে এগুলো, শুনেছি এত ভালোভাবে, আর মনে রাখারও কিছু চেষ্টা করেছিলাম। পল্টনের জনসভাতে, মানে কিসের জনসভা, ন্যাপের জনসভা, সেখানে মৌলানা ভাসানী ঘোষণা করে দিলেন, হঠাৎ করে ঘোষণা করলেন আগামীকাল হরতাল। এটা কত সালে? 1968 সালের 6 ডিসেম্বর তারিখে। 1968 সালে ওই যে 69 গণ অভ্যুত্থান তারপরে শুরু হলো, কিন্তু তখন চিৎকার করে উঠলেন আব্দুল হক বসা ছিলেন স্টেজে, আমি প্রত্যক্ষদর্শীদের, আমার বন্ধুদের কাছে শুনেছিলাম। ওনার ওনার যে পাঞ্জাবি টেনে ধরে আব্দুল হক চিৎকার করলেন, হুজুর করেন কি, করেন কি। নাকি একটা ধাক্কা দিয়ে কাপড় ছিঁড়ে দিয়ে, খামোশ বলে চিৎকার করে কাপড়টা ছাড়িয়ে নিলেন, বলেই আগামীকাল হরতাল। এই যে মিছিল করে নেমে গেলেন স্টেজ থেকে, সমস্ত মানুষ, হাজার হাজার মানুষ নেমে পড়লো, মিছিলে যোগ দিয়ে দিল। পরদিন 7 ডিসেম্বর হরতাল, আন্দোলন শুরু হয়ে গেল। 68-69 গণ অভ্যুত্থানে পরিণত হলো ডিসেম্বরে, জানুয়ারিতে গিয়ে। মার্চে তো আইয়ুবের পতন হলো। তো এই হচ্ছে আব্দুল হকরা, মোহাম্মদ তোহা, এরা যারা ছিল, মানে যারা পূর্ব বাংলার স্বাধীনতা প্রশ্নের যারা খুব উগ্রভাবে, তীব্রভাবে বিরোধী ছিল, তারা অফ হয়ে গেল, সব সরে গেল আন্দোলন থেকে, ন্যাপ থেকেও সরে গেল, গণসংগঠন বাদ দিয়ে দিল, কাজ বিপ্লব করবে, এই আর কি। তাহলে কি আপনি এটা চিহ্নিত করতে চান যে এখানকার মানে স্বাধিকার আন্দোলনের কাল পড়বে, তার মানে ভিত্তিটা নির্মাণ করেছিল এখানকার ছাত্র তরুণরা, এবং তাদের নেতৃত্ব এবং প্রভাব ছিল হলো তখনকার সময়ের ছাত্র ইউনিয়নের, এটা বলা যায়। ছাত্র ইউনিয়নের মধ্যে হচ্ছে মানে এক একজন এক একটা পর্যায় পর্যন্ত থেকেছে, তারপর সরে গেছে। যেমন কাইজাপুর একটা পর্যায়ে এই ধারাটাকে, আমাদের ধারাটাকে প্রতিনিধিত্ব করতেন, পরে সরে গেলেন, পার্টির মূল ধারা চলে গেলেন। ওনার যখন এস্টাবলিশমেন্ট হলো, আরো বড় কৃষক শ্রমিক নেতা হলেন, উনি আর এই ধারায় থাকলেন না। রণভাই তার সাথে চলে গেলেন, এরপর মেননও ওই ধারায় চলে গেলেন, পার্টির ধারাতে। হ্যাঁ, এরা আইন বিরুদ্ধে আন্দোলন থেকে সরে গেল, পাকিস্তান বিরুদ্ধে আন্দোলন তো প্রশ্নই ওঠে না। তখন এলো মাহবুবুল্লাহ, জেনারেল সেক্রেটারি, ডক্টর মাহবুবুল্লাহ, পরে তো অধ্যাপক হলো, অনেক কিছু রাজনীতি একসময় ছেড়ে দিয়েছে, এখন তো রিটায়ার্ড লাইফে আছে। মাহবুবুল্লাহ হচ্ছে জেনারেল সেক্রেটারি। এই মাহবুবুল্লাহ হচ্ছে ধারণ করতো মূলত
আমাদের চিন্তাটাকে, স্বাধীনতার যে চিন্তা ছিল এইটার স্পিয়ারহেড করেছে। তাহলে মানে আপনারা স্বাধীনতা চিন্তাটাকে ধারণ করেছেন এবং শেষ পর্যন্ত ছিলেন, সেটা ঠিক আছে। পার্টির অবস্থানটা মানে কি ছিল এবং আপনারা সেখানে কি প্রভাব বিস্তার করেছেন? আপনাদের তো এরকম একটা বলছেন যে একটা তরুণ প্রজন্ম, আপনারা সেটা সেই প্রজন্মেরই নেতৃত্ব, স্থানীয় ব্যক্তিত্ব, তাহলে আপনারা স্বাধিকার বলেছেন মুখে, তখনকার সময় এটাই বলা যেত, কিন্তু অন্তরে স্বাধীনতাই ছিল এরকম বলছেন। সেটা যদি হয় তাহলে এর প্রভাব পার্টির মধ্যে কীরকম পড়লো, কমিউনিস্ট পার্টির মধ্যে কী পড়লো? কমিউনিস্ট পার্টির মধ্যে পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি মার্কসবাদী চীনপন্থী যেটা হলো বিপ্লবপন্থী, ওটা ভেঙে আবার আলাউদ্দিন মতিন ভাইরা 68 সালে আলাদা পার্টি গঠন করলেন না। দেবেন শিকদারের মানে নেতৃত্বে পার্টি একটা আলাদা মানে হয়ে গেল, পার্টি নাম দিল পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি। তা আমরা পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টিতে ওনারা যখন পার্টি করলেন, আমরা তরুণ প্রজন্ম তার আগে একটা সংগঠন করেছিলাম, এটা নিয়ে পূর্ব বাংলার বিপ্লবী কমিউনিস্ট আন্দোলন। পূর্ব বাংলার বিপ্লবী কমিউনিস্ট, পূর্ব বাংলার বিপ্লবী কমিউনিস্ট আন্দোলন, পূর্ব বাংলার বিপ্লবী কমিউনিস্ট আন্দোলন। এটার সদস্য কারা কারা ছিলেন? সদস্য ছিলাম মানে আমাদের মধ্যে আমরা 5 জন ছিলাম আসলে। আবুল কাসেম ফজলুল হক, বাংলা একাডেমির চেয়ারম্যান এখন। তারপর যশোর আমজাদ হোসেন, কমিউনিস্ট বিখ্যাত আমজাদ হোসেন। তারপরে তোমার মাহবুবুল্লাহ, হ্যাঁ ডক্টর মাহবুবুল্লাহ, তখন তো ছাত্র নেতা। আর হচ্ছে আরেকজন হলো তোমার নুরুল হাসান, ও সিয়াসিদের এজেন্ট হিসেবে যোগ দিয়েছিল, পরে সে থেকে আমরা বাদ দিই। আর আমি, আমরা 5 জন মিলে কমিটি গঠন করেছিলাম। নুরুল হাসান সিয়াসিদারের সঙ্গে আমাদের ঐক্যের আলোচনায় সে নিজেকে এক্সপোজ করলো সিয়াসিদের এজেন্ট হিসেবে। ওটা একটা ভিন্ন আলোচনা, এটা এখানে না করার প্রয়োজন নাই। তো ঐক্য ওটা হলো না। সিয়াসিদের সঙ্গে আমাদের মৌলিক পার্থক্য হচ্ছে সিয়াসিদের গণসংগঠন, গণ আন্দোলন বাদ দিয়ে করবে। আমাদের বক্তব্য ছিল সশস্ত্র সংগ্রামের প্রস্তুতি এবং আন্দোলন এই দুটো পাশাপাশি রাখতে হবে। একটা থেকে একটা বিচ্ছিন্ন করে করলে আমরা ফেল করব এবং সন্ত্রাসবাদে হারিয়ে যাব যদি গণসংগঠন বাদ দিই, গণ আন্দোলন বাদ দিই। হ্যাঁ, সিয়াসিদের এই ব্যাপারে তো দ্বিমত, আগেও তার দ্বিমত ছিল, পরে যখন তারা সংগঠন করলো, তারপরে আমরা ঐক্যের আলোচনা যখন করতে গেলাম, তখন তারা আমাদের সঙ্গে দ্বিমত করলো, তাদের সঙ্গে ঐক্যটা হয়নি। পরে আলাউদ্দিন মতিন ভাই, দেবেন শিকদার, এরা যখন আলাদা পার্টি গঠন করলেন পূর্ব বাংলার স্বাধীনতার প্রশ্নে, পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির নাম দেওয়া মানেটাই যে তারা স্বাধীনতা চাচ্ছে। তো তাদের সঙ্গে আমরা মানে যোগাযোগ করলাম এবং নেগোসিয়েশন চালালাম কিভাবে আমরা ঐক্যবদ্ধ হব। তো মূল কাজটা আমার সঙ্গে আবুল কাসেম ফজলুল হকের থাকার কথা ছিল। একটা মিটিংয়ের মধ্যে ফজলুল হক ছিল, আর থাকে নাই, যায় নাই। কয়টা মিটিং হয়েছিল? বেশ কয়েকটাই হয়েছিল আলাপ। আমি করতাম মূলত আলাপ আলোচনাগুলো। আবুল কাসেম ফজলুল হক হলো মানে ওই কমিটির আহ্বায়ক কিংবা প্রধান ব্যক্তি। হ্যাঁ, আর উনি অ্যাক্টিভিটি কাজ করতেন না, কাজই করতেন না। এখন এটা কি বলবো, যাই হোক। তো আমরা ওই দায়িত্বটা আমি পালন করেছিলাম। তারপর ওনারা একমত হলে, পূর্ব বাংলার স্বাধীনতার প্রশ্নে একমত হলে, আমরা মনে করলাম যে এখন আমরা তাদের সঙ্গে যদি ঐক্যবদ্ধ হই সেটা ভালো হবে। কারণ আমাদের গণসংগঠন দরকার ছিল সারা দেশব্যাপী। আমরা চাচ্ছিলাম ন্যাপের ভিত্তিকে, কৃষক সমিতি, মানে কৃষক আন্দোলন, শ্রমিক আন্দোলন, এই ভিত্তিগুলোকে পেতে চেয়েছিলাম। তাহলে তো শুধু ছাত্র ইউনিয়নের শক্তি নিয়ে কতটুকু করা যাবে। এই জন্য আমরা ঐক্যবদ্ধ একটা জায়গা খুঁজছিলাম যেটা দিয়ে আমরা গণসংগঠনগুলোতে প্রবেশ করতে পারবো এবং পূর্ব বাংলার স্বাধীনতা চিন্তাটাকে সারা দেশে ছড়িয়ে দিতে পারবো। সেটা হয়েছে, চিন্তাটাকে ছড়িয়ে দিতে পেরেছে, কিন্তু আমরাও চক্রান্তের শিকার হয়েছিলাম। আসলে দেবেন শিকদার, আলাউদ্দিন মতিন, এরা বিপ্লবের প্রশ্নে ওঠে না। স্বাধীনতার যোগ্যতা, যুদ্ধ করার যোগ্যতা তো ছিলই না, সে চিন্তাও তাদের ছিল না, এবং এরা আসলে বিপ্লবী কোনো রাজনীতি করার উপযুক্ত মানুষ ছিল না। এখন বিষয়টা হলো যে
কমিউনিস্ট পার্টির চীনপন্থী অংশ পরবর্তীতে বিভক্ত হয়। একটা হলো ইপিসিপিএমএল, আর হলো পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি। তো ইপিসিপিএমএল হলো কমিউনিস্ট পার্টি, এই দুটো পার্টির মধ্যে মানে মৌলিক কোনো পার্থক্য তো ওইভাবে ছিল না দুটো পার্টির মধ্যে। এবং দুই পার্টি ভাসানীর থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন করে কিংবা তারা স্বতন্ত্র অবস্থান গ্রহণ করে তারা বিভিন্ন জায়গায় মানে দুইটা পার্টি একই কর্মসূচি দেখা গেছে। এবং দুইটা পার্টি নকশালবাড়ি আন্দোলন গ্রহণ করেছিল। সেটা পরে, অনেক পরে। এখানে একটা জিনিস ভুল বলা হচ্ছে। আসলে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি আর পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি এমএল মার্ক্সবাদী লেনিনবাদী দুটো পার্টির রাজনীতি এক না কিন্তু। কারণ পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী লেনিনবাদী স্বাধীনতার কোনো চিন্তাই ছিল না, কর্মসূচি ছিল না, লক্ষ্য হিসেবেও ঘোষণা করেনি। পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির লক্ষ্য ছিল পূর্ব বাংলার স্বাধীনতা। তারা কি প্র্যাকটিস করেছে সেটা আর একটা বিষয়, কিন্তু তত্ত্বগতভাবে তারা পূর্ব বাংলার স্বাধীনতাকে সমর্থন করত। যেটা করেছিল তারা, সেটা হচ্ছে এটা একটা কৌশলগত ব্যাপার হতে পারে, তারা কৌশল করেছিল। তারা যেটা মনে করতো মূলত সেটা হচ্ছে যে আমাদের জাতীয় সংগ্রাম করার সময়টা এখন হয়নি, আমাদের আগে শ্রেণীভিত্তিক গড়ে তুলতে হবে। তো শ্রেণীভিত্তিক গড়ে তুলতে গেলে যে কাজগুলো করা দরকার, শ্রমিকের মধ্যে, কৃষকের মধ্যে ওই পেশাগত দাবি নিয়ে, অর্থনৈতিক দাবি নিয়ে কাজ করা, সেটাই করে যেতে হবে। ওইসব পরে হবে, স্বাধীনতা আন্দোলন, রাজনীতি, প্রচার, ওগুলো পরে হবে। এই পরে হবে করে যেটা করেছে সেটা হচ্ছে আমাদেরকে এরা স্যাবোটেজ করেছে। খুব চমৎকার একটা উদাহরণ আমি দৃষ্টান্ত দিই। আমরা ঐক্যবদ্ধ হলাম তাদের সঙ্গে, আমাদের 4 জন তখন পূর্ব বাংলার বিপ্লব কমিউনিস্ট আন্দোলন, আমাদের সঙ্গে তো টোটাল ছাত্ররা বলতে পারবে মেজর অংশ, ছাত্র ইউনিয়নের 70-80% ছাত্র হচ্ছে আমাদের সঙ্গে, এই আমাদের লাইনে। তো আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে টোটাল ছাত্র শক্তিটা পেয়ে গেল তারা। আমি পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির নেতৃত্বের কথা বলছি। কমিটি যখন তারা আমাদের ঐক্যের কমিটিতে যখন নিল, তখন আমাকে বাদ দিয়ে দিল। টোটাল আলোচনা নেগোসিয়েটার কিন্তু আমি, তাদের সঙ্গে নেগোসিয়েট করছি। অথচ সেন্ট্রাল কমিটি যখন গঠন করলো, তখন আমাকে বাদ দিয়ে আমজাদকে আর মাহবুল্লাহকে তারা সেন্ট্রাল কমিটি রাখলো। তা আমি কি ওখানে কি বলবো যে আমাকে রাখেন আপনারা সেন্ট্রাল কমিটিতে? মানে এই ধরনের, তাদেরকে কি বলবো, চক্রান্তকারী ছাড়া তার কিছু আর কোনো শব্দ আমি সুযোগ পাই না। কিন্তু সিরাজউদ্দৌলা তো স্বতন্ত্র অবস্থান নিতে পেরেছিল, আপনারা নিলেন না কেন? নিলাম না যাতে ওটা সন্ত্রাসবাদে চলে যায়, সে সিদ্ধান্ত গণসংগঠন, গণ আন্দোলন বাদ দিয়ে বর্জন করে বিপ্লব করতে চেয়েছে। কিন্তু আপনারাও তো পরবর্তীতে ওখানে নকশালবাড়ি আন্দোলনের শেষ পর্যায়ে 1970 সালের 30 ডিসেম্বর তারিখে আমাদের স্পেশাল কংগ্রেস হয়। তার আগে আমি বুঝেছিলাম যে পার্টি সব শেষ করে দিয়েছে, মানে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি এই বিপ্লব টিপ্লব কিছু করবে না, যুদ্ধ একটা দেশে হতে যাচ্ছে, কিভাবে হবে আমি বুঝতাম না, অত বুঝতাম না, কিন্তু যুদ্ধ যেটা হতে যাচ্ছে এটাই মনে করতাম। এবং সেই যুদ্ধে আমি রোল প্লে করতে চেয়েছিলাম, আমি নিজে, মানে আমাদের পার্টি যাতে রোল প্লে করে এইটা আমি চেয়েছিলাম। তারপরে পার্টির মানে তৃণমূলের মানে নেতা কর্মীরা তো যুদ্ধে নেমেছিল, ব্যাপক হারে নেমেছিল। ভাই এটা তো আমাদের রাজনীতি, এই জায়গাটাই তো পার্টি নেতৃত্ব প্রতারণা করেছে, বিশ্বাসঘাতকতা করেছে আমাদের সঙ্গে, বা অযোগ্যতার পরিচয় দিয়েছে। এই কারণে এরা আসলে কিছুই করতে চায়নি, আমি যেটা বুঝেছিলাম এরা কালক্ষেপণ করতে চেয়েছিল। কালক্ষেপণ যাতে করে এরা সময় পার করে একটা পরিবর্তন দেশে হবে। আওয়ামী লীগের নির্বাচন তো 70 সালের নির্বাচনে তো যেভাবে তারা জয়যুক্ত হল, আমি বলছি হচ্ছে 1970 সালের 30 ডিসেম্বরের স্পেশাল কাউন্সিল যেটা হলো পার্টির, 30, 31 এবং 1971 সালের 1 জানুয়ারিতে শেষ হলো এই কাউন্সিল। 3 দিন ভাবে কাউন্সিল ঢাকায় হয়েছিল, স্পেশাল কাউন্সিল, গোপন, পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির। আমি যেটা বুঝতে পারছি যে পার্টি
কালক্ষেপণ করে সময়টা পার করবে, তারপর আওয়ামী লীগ হোক যেই হোক, আওয়ামী লীগ তো নির্বাচনে বিপুলভাবে এসছে, এরা আসবে, রাষ্ট্র ক্ষমতা এরা পরিচালনা করবে যদি যুদ্ধ না হয়। যুদ্ধ হলে কি হবে বলতে পারি না, কিন্তু তাও কমিউনিস্ট পার্টির হাতে আর কিছু থাকছে না। এরপরে যেটা হচ্ছে, এরা আবার এই পুরাতন রাজনীতিটাই শুরু করবে, বশবর্তীরা যেটা করে আর কি, চলতেই থাকবে। যে অগণিত যে তরুণের যে জীবন নষ্ট করা, ধ্বংস করা, আমার জীবন আমি এক অর্থে ধ্বংস হয়ে গেল না? এদের সঙ্গে যদি আমি না যেতাম, আমার মতো করে আমি ইয়ে করতাম, ওদেরকে বিশ্বাস করে তো আমি প্রতারিত হয়েছি, আমাদের প্রজন্ম প্রতারিত হয়েছে। এইসব পুরাতন লোকগুলো খালি ত্যাগের মহিমা দেখেছি, তাদের ত্রুটি বিচ্যুতি কিছু চোখে পড়তো, মনে হতো এগুলো ঠিক হয়ে যাবে আন্দোলন করলে। অর্থাৎ আপনারা কি মনে করতেন যে হক, তহা, মতিন, আলাউদ্দিন প্রমুখ নেতৃত্বে যারা ছিলেন তাদের ত্যাগের মহিমা দেখেই আপনারা বেশি অনেক বেশি আকৃষ্ট ছিল লোকগুলো? আসলে আমাদের সমাজে এরা শ্রেষ্ঠ মানুষ ছিল, এগুলো অস্বীকার করে লাভ নেই। বাঙালি মুসলমানের যে নিকৃষ্টতার বিভিন্ন দিক দেখেছি, তাদের তুলনায় এই মানুষগুলো অনেক উন্নত, অনেক শ্রেষ্ঠ ছিল। এরা ধান্দাবাজি করে বেড়াতো না, এরা ওই রাজনীতির নামে ইয়ে করা, ওই টাকা পয়সা, আয় উন্নতির পথ খোঁজা, এগুলো খুঁজতো না। এরা ত্যাগী মানুষ ছিল, বুদ্ধিবৃত্তির তাদের সমস্যা। কিন্তু আবার বলছেন যে আপনারা তাদের দ্বারা প্রতারিত হয়েছি, মানে বিপ্লব তারা করতে পারবে না, আমাদেরকে ভান করেছে যে আমরা বিপ্লব করব, যেটা যোগ্যতারা না, যেটা সাহসও তাদের নাই। কিন্তু ওই জায়গায় তারা প্রতারণা করেছে, ওই জায়গায় তারা মানে অনৈতিক। তা আমার কাছে মনে হয়েছিল এদেরকে একটা যুদ্ধে যেভাবে হোক নামিয়ে দিতে হবে, এবং শ্রেণী সংগ্রাম কথা ছাড়া যাবে না। তখন আমার মনে হলো যে এই চারু মজুমদারের, যেটা আমি বিরোধী ছিলাম কয়েকদিন আগে পর্যন্ত, আমি যে এই লাইনটাকে তো এরা বিরোধিতা করতে পারবে না, এরা তো শ্রেণী সংগ্রামকে তো আর বিরোধিতা করতে পারবে, সেই যুদ্ধ খতম। তখন আমি যেটা বললাম সেটা হচ্ছে, স্পেশাল কাউন্সিল হলো, আমি এটার মূল চিন্তাটা আমার কাছ থেকে এসেছিল। আমি বললাম যে চারু মজুমদারের লাইন সৃজনশীলভাবে প্রয়োগ করতে হবে, করে শ্রেণী সংগ্রাম যখন শুরু হবে তখন রাষ্ট্র হস্তক্ষেপ করলে জাতীয় সংগ্রামে আমরা চলে যাব, তখন আমরা জাতীয় যুদ্ধ পরিচালনা করবো পাকিস্তানের বিরুদ্ধে। এইটা ছিল আমার বক্তব্য। কিন্তু আপনার এই বক্তব্যের কি কোনো লিখিত তো ওখানে তো আলোচনা হচ্ছে। আচ্ছা আচ্ছা, আলোচনা হচ্ছে। তো আলোচনা যেটা হলো সেটা হলো, সিদ্ধান্ত হলো, আমজাদ বলল অন্ধভাবে এই লাইনকে সে গ্রহণ করতে চায়। আপনি এই প্রস্তাবটা আপনি দিয়েছিলেন পার্টিকে? হ্যাঁ। আচ্ছা, আমজাদ আমাকে সমর্থন করলো। আমজাদ হোসেন সমর্থন করলেন। শর্তটা আছে, আমি বলেছিলাম সৃজনশীলভাবে প্রয়োগ করতে হবে, এবং এটা অন্ধভাবে এটা প্রয়োগ নয়, সৃজনশীলভাবে এটা প্রয়োগ এবং জাতীয় সংগ্রাম করার জন্য। আমজাদ বলল আমরা এটা অন্ধভাবে প্রয়োগ করব। মানে আমজাদ বলেন নাই, কিন্তু তার প্রবণতা ও বছর একলব্য, যখন এগুলো বলতে খারাপ লাগে, একলব্য যখন দ্রোণাচার্যের ধ্যান করে ওই যে ধনুর্বিদ্যা শিখেছিল, আমরাও তখন চারু মজুমদারের ধ্যান করে এটা পাঠ করে আমরা সেভাবে আমাদের সে বিপ্লব করব। এই কথাটা বলেছিলেন? এই কথাটা সে বলেছিল। এই কথাটা 19-20 এদিক ওদিক হবে। ও, একলব্য যেমন দ্রোণাচার্যের হ্যাঁ কাছ থেকে ধ্যান করে যে তার ধনুর্বিদ্যা শিখেছিলেন, এটা তো জানো বোধহয়। হ্যাঁ আমি জানি এটা। হ্যাঁ, তো উনিও এখান থেকে বসে একলব্য হলো মানে চারু মজুমদার, হ্যাঁ, তার ধ্যান করে আমরা এখানে বিপ্লব করব। ভাই কথা অবস্থা। আমাকে সেন্ট্রাল কমিটি থেকে, আমি তখন সেন্ট্রাল কমিটির মেম্বার, আলাউদ্দিন ভাই বললেন যে আপনি এখনো ছাত্র আছেন, আপনার সেন্ট্রাল কমিটি থাকা উচিত না, আপনাকে এই জন্য আমি মনে করি যে আপনি আরও কিছুকাল আপনি কৃষকের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে থেকে রাজনীতি শেখেন, রাজনীতি করেন। আর আমজাদকে এই পার্টির এই লাইন প্রয়োগের দায়িত্ব দিল পার্টি। আমি আউট। এবার বুঝতে পারছেন তো? তাহলে দুইটা জায়গায় আপনি আউট হলেন। বিপ্লবী কমিউনিস্ট আন্দোলন গড়ে তোলার উদ্যোগ দিয়ে ওখান থেকে আউট হয়ে গেলেন। আবার সেই আয়োজনটা যখন পার্টির সাথে, পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সাথে যখন সেটা মানে একীভূত হয়ে যায়,
আবার সেই পার্টিতে 70 সালের শেষের দিকে এবং 71-এর প্রথম দিনে যে মানে নকশালবাড়ি আন্দোলনের লাইনটা যখন আপনারা পার্টিতে আপনি যখন প্রস্তাব আকারে উপস্থাপন করার পরে ওইটার দায়িত্ব আমজাদ হোসেনকে দিয়ে ওখানে আবার আপনাকে আউট করে দেওয়া দিল। হ্যাঁ, ওখান থেকে আমাকে অপসারণ করলো। আমি বুঝলাম যে আমার যেটা করার দরকার ছিল আমি করেছি। এদেরকে এখানে আপনি যে পার্টি যে মানে জাতীয় মুক্তির লড়াই কিংবা আত্মনিয়ন্ত্রণের লড়াই কিংবা স্বাধিকারের লড়াই, এগুলোর যে শ্রেণী সংগ্রামকে প্রাধান্য দিয়ে যে চলছে, এটাকে তো আপনি মানে কন্ডেম করছেন, মানছেন না, কিন্তু আপনি কিন্তু মানে চারু মজুমদারের চেনি শত্রু খতমের, এছাড়া তো আমি এই পার্টিকে তো এই লাইনে যুদ্ধে নিতে পারবো না। আপনি কি মনে করতেন যে চেনি সংগ্রামটার এই চূড়ান্ত রূপে যখন তারা যাচ্ছে, সেই রূপে গেলে রাষ্ট্রের সঙ্গে দ্বন্দ্ব হবে? পাইছেন, রাষ্ট্রের সঙ্গে পুলিশ বাহিনীর সঙ্গে তো যুদ্ধ হবে, দ্বন্দ্ব তো চেঞ্জ হয়ে গেল, তখন তার যোদ্ধার মহাজনের ব্যাপার থাকলো না। তাহলে আগে যে শ্রেণী সংগ্রামের তারা যে কথা বলতো আর এখন যে চারু মজুমদারের চেনি শত্রু খতমের যে শ্রেণী সংগ্রামের লাইন, দুইটার মধ্যে আপনি কি এইটাই পার্থক্য মনে করছেন যে চেনি শত্রু খতমের লাইনের কাছে গেলেই রাষ্ট্রের সাথে দ্বন্দ্বে লিপ্ত হলে সেই চেনি সংগ্রামটাই জাতীয় সংগ্রামের দিকে টার্ন নেবে? হ্যাঁ, এটা আপনি মনে করছিলেন? হ্যাঁ, দ্বন্দ্ব পরিবর্তন করানো যাবে, কারণ এরা কোনোভাবে জাতীয় সংগ্রামে যাচ্ছে। কিন্তু সেটা কি হয়েছিল? হয় নাই, ওরা করেনি, কিন্তু পার্টি তো ঠিকই আবার ব্যাপক কর্মীরা তো বিভিন্ন জায়গায় জাতীয় সংগ্রাম করেছে, যুদ্ধ করেছে পাক আর্মির বিরুদ্ধে স্বাধীনতার জন্য। কিন্তু পার্টি তো রাজনীতি নিয়ে আসে নাই, পার্টি শেষ হয়ে ধ্বংস হয়ে গেছে। এর পরিণতি আমি যখন এই লাইনটা দিই, জাতীয় চারু মজুমদার লাইনটা যখন আমি নিই, এটা তো শেষ অবলম্বন হিসেবে আমি মনে করেছিলাম যদি পার্টি, এটা এত ডেঞ্জারাস একটা লাইন, আমি তো লাইনের প্রতি আমার খুব একটা আস্থা ছিল না, তোমায় বলেছি। তার কয়েকদিন আগে পর্যন্ত আমি চারু মজুমদার লাইনের বিরুদ্ধে ছিলাম। ওই সময় আমার মনে হলো যে আর কোনো উপায় নাই, পার্টি হয় বিপ্লব করবে, অত পার্টিকে ধ্বংস করে দিতে হবে, এইটাকে থাকতে দেওয়া যাবে না। এই দেশে বিপ্লবের সবচেয়ে বড় বাধা হচ্ছে, বিপ্লব পথে এখন বাধা হচ্ছে কমিউনিস্ট পার্টি। আমাকে এটি মনে হয়েছিল, কমিউনিস্ট পার্টি হয় বিপ্লব করবে। এখন ওই চারু মজুমদারের ওই লাইনটা গ্রহণ করলেই যে তারা বিপ্লব করে ফেলতে পারবে, না পারলে ধ্বংস হয়ে যাবে। না, আমি বলছি যে তারা যে বিপ্লব করতে পারবে, এইটা সম্ভাবনা আপনি কতটুকু তখন দেখেছিলেন? আশা তো একটা ছিল, আশা ছিল যে একটা যুদ্ধের মধ্যে গেলে, যুদ্ধের মধ্যে দিয়ে তো মানুষের পরিবর্তন হয়, বাস্তবতার চাপটা তখন তারা অনুভব করে। বিভিন্ন দেশে বললে মাসুদুম, যেমন মাসুদুম কি এমনি আসতে পেরেছিলেন সামনে? তাকে তো পার্টি থেকে মানে সেন্ট্রাল কমিটি থেকে অপসারণ করেছিল, বাদ দিয়েছিল। যুদ্ধের মধ্যে পার্টি কোনো উপায় পায়নি, তার এলাকায় গিয়ে আশ্রয় নিয়েছিল। তখন তার নেতৃত্ব গ্রহণ করে নিতে হয়েছে পার্টির কর্মীদের চাপে, নেতৃত্ব পরিবর্তন হয়েছিল অভিজ্ঞতার মধ্যে দিয়ে। আমি মনে করেছিলাম যে একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে এরা করবে, পার্টি চেঞ্জ হবে, এবং যুদ্ধ দীর্ঘস্থায়ী হলো, তাই তো হতো আমাদের দেশে, আলাদা মতন থাকতে পারতো না নেতৃত্বে। অর্থাৎ আপনি কি এটাই বলতে চাচ্ছেন যে পার্টি নেতৃত্বের মানে সচেতন প্রয়াসের মাধ্যমে এখানে বিপ্লব নয়, হওয়াটার কোনো সুযোগ দেখা যাচ্ছে না, কিন্তু বস্তুগত অর্থে এখানকার যে যুদ্ধ শুরু হয়েছে 71-এ, মুক্তিযুদ্ধ যেটা শুরু হয়েছে, সেই যুদ্ধের মধ্য দিয়ে মানে একটা বৈপ্লবিক লাইনে এখানকার ব্যাপক ছাত্র তরুণরা এসে এখানে একটা পার্টি এবং বিপ্লব সংগঠিত হবে, এরকম, তাহলে এটা স্বতঃস্ফূর্ত দিকে চলে যাচ্ছে কিনা? আমি যেটা আশা করেছিলাম যে যুদ্ধটা দীর্ঘস্থায়ী যদি হয়, হ্যাঁ, তাহলে তখন তো যুদ্ধ শুরু হয়নি, আর কয়েকদিন পরে শুরু হতে যাচ্ছে।
আমি তো জানুয়ারির 1 তারিখে আমাদের কাউন্সিল সিদ্ধান্ত নিল, আমাকে সরিয়ে দিল, অপসারণ করলো, কেন্দ্রীয় কমিটি থেকে লাইনটা নিল, আমাদের থেকে দায়িত্ব দিল। আবার পার্টি গণলাইনটাও রাখলো, দুটা লাইন কিন্তু কোএক্সিস্ট করছে। আমি কোনোটার মধ্যে আর নাই, আমার তখন তো অবসারিত সত্যিকার অর্থে। এরপরে যেটা হচ্ছে, তো যুদ্ধ শুরু হওয়ার কয়েকদিন পরে আমি ধারণা করেছিলাম যুদ্ধ শুরু হলে এটা কন্টিনিউ করবে, বেশ কিছুদিন চলবে, তাহলে একটা সময় পাওয়া যাবে, তার মধ্যে দিয়ে রিঅর্গানাইজেশনের নতুন নেতৃত্ব গড়ে উঠবে, সম্ভাবনা দেখতাম আর কি। নাও হতে পারে, আনসার্টেন, এটাও ঝুঁকি আমি নিয়েছিলাম। আমার বক্তব্য হচ্ছে এই পার্টি হয় বিপ্লব করবে না ধ্বংস হবে, এটাকে থাকতে দেওয়া যাবে না। মস্কোপন্থীদের দেখেছি, এদের সঙ্গে তো রাজনীতি মানে দূর থেকে হলেও করেছি, তো অন্তত ওই ফরহাদ ভাই বা এদের সঙ্গে তো রাজনীতি করতাম, ওদের সঙ্গে কথাবার্তা হতো, আলোচনা হচ্ছে। আমি যখন ইয়েদের পার্টির লাইনের বিরুদ্ধে চলে যাচ্ছি, এই যে কাইজাফরদের সমর্থন করছি, সেসব ফরহাদ ভাই আমার সঙ্গে বসছিলেন, শুধু আমার সঙ্গে না, মানে আমার তাদের লাইনে ধরে রাখার জন্য। জ্ঞান চক্রবর্তী উনি বসেছিলেন, ওরা চেষ্টা করেছিল আমাকে ওদের সঙ্গে রাখার জন্য। তো আমার বক্তব্য ছিল যে এই ধরনের এই ত্যাগী মানুষদের, ঠিক আছে ত্যাগের মূল্য আছে, কিন্তু শুধু ত্যাগ করে যাবে এই জন্য এই রাজনীতি করব না। এবং এই রাজনীতি যাতে এটা একটা ফাঁদ মনে হয়েছিল তখন আমার কাছে। কত সম্ভাবনা এই জীবন ধ্বংস করেছে এই নেতারা, এটা আমি দেখেছি। তো সেসব মানুষের কথা মনে দুঃখ লাগে। আমি নিজেও তো এটার জন্য কি দায়ী, আমার দায় আছে না? আমাকে দেখে কতজন রাজনীতিতে এসছে না, তাদেরকে আমি কি দিলাম? কিন্তু এখন ঘটনাটা হলো যে এই যে মানে কমিউনিস্ট রাজনীতি আজকে যে দুর্দশাটা চলছে কিংবা তার ক্ষয়িষ্ণু দশাটা চলছে, এটা তো সেই দীর্ঘ সময় ধরে চলার যে নানান ধরনের মানে বিচ্যুতি, বিভ্রান্তি কিংবা রাজনীতিহীনতা, তারই তো ফলাফল বলা যেতে পারে। আচ্ছা, তা এখন আমরা এটা বুঝতে পারছি যে পার্টি শ্রেণী সংগ্রাম করতে গেছে, আবার জাতীয় সংগ্রামও নেতাকর্মীরা করেছেন এবং মুক্তিযুদ্ধে ব্যাপক হারে তারা অংশগ্রহণ করেছেন, লড়াই করেছেন, এবং সে মানে আরও অনেকের চাইতে খুব ভালো সামরিক দিক থেকে ভালো পারফর্ম করেছেন লড়াইয়ে। কিন্তু তাদের শুধু যে কারণে তাদের এই মানে ছিটকে পড়া, সেটা তাদের রাজনীতিটাই ছিল না, শুধু বলা যেতে পারে কি না, মানে সঠিক রাজনীতিটাই ছিল না। সঠিক রাজনীতি ছিল না আসলে। ভুলটা হচ্ছে, মূল জায়গার সমস্যাটা হচ্ছে তারা আমাদের দেশের জাতি গঠনের সমস্যাটাকে বোঝে নাই ঠিক মতো। কিন্তু সেই বিপ্লবটার যে মূল কাজটা যে জাতি গঠন, এবং কেন ধর্ম, এখানে সবচেয়ে বড় বাধা হয়ে আছে ধর্ম। এই বিষয়গুলোকে কমিউনিস্টরা বোঝে নাই। তারা ওই ইকোনমিক অর্থাৎ অর্থনীতিবাদী যে কাঠামো মার্কস এঙ্গেলস যেটা দিয়েছে, এটার মধ্যে আবদ্ধ হয়ে আছে। মার্কস এঙ্গেলসের কাছ থেকে অনেক কিছু নেওয়ার আছে, কিন্তু এই যান্ত্রিকভাবে অন্ধভাবে জাতি গঠন সম্পর্কে আপনি যে কথাটা বললেন, আপনি তাহলে যেহেতু সময় কম, আপনি একটু এটা বলেন যে ৭১-এ জাতি গঠনের করণীয় কতটুক পূরিত হয়েছে? ৭১-এর সূচনা হয়েছে, বেশি কিছু হয়নি। এটা নিয়ে আলাদা চমৎকার একটা বিষয় হতে পারে, আলাদাভাবে আসলে আলোচনা হওয়া উচিত। মানে জাতি গঠনের জাতি গঠন। হ্যাঁ, আমাদের বিপ্লবের সমস্যাটা মূলত নতুন জাতি গঠনের। আচ্ছা, আর একটা ব্যাপারটা হলো যে এখানকার কমিউনিস্ট পার্টি, তো আমরা এক চীনাপন্থী কমিউনিস্ট পার্টির এক অংশে, যে অংশের সাথে আপনি যুক্ত ছিলেন, পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি, সেটা নিয়ে আমরা কথা বললাম আর কি। এখানে তো আরো অংশগুলো ছিল, সেগুলো নিয়ে আমরা এক সময় কথা বলবো। সেটা মানে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি এমএল যারা ছিল, যেটা আব্দুল হক, মোহাম্মদ তোহা এদের নেতৃত্বে যে অংশটা ছিল, পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি এমএল,
তারপরে এখানে মনি সিং তারাও একটা অংশ ছিল। তো তারা তো তাদের ছেলেপেলেরা তো যুদ্ধে অংশ নিয়েছে, আমাদের এলাকাতেও আমরা দেখেছি যে ছাত্র ইউনিয়নের এসব ছেলেপেলেরা খুব সাহসের সাথে যুদ্ধ করেছে। হঠাৎ করে যুদ্ধে যাওয়া আর যুদ্ধের রাজনীতি গড়ে তোলা দুটো এক হ্যাঁ জিনিস হ্যাঁ, না। এটা তো গুরুত্বপূর্ণ ঠিক আছে, বিষয়। আমরা নেক্সট আরেকদিন আলোচনা করি, হ্যাঁ। কারণ এখন অনেক আলোচনা হয়ে গেছে এর মধ্যে। হ্যাঁ, হ্যাঁ, সময় হয়ে গেছে অনেক। তো তাহলে আমরা আরো বাংলাদেশের এত বড় একটা দল, কমিউনিস্ট পার্টি, ন্যাপ, মৌলানা ভাসানীর মতো নেতৃত্ব, এবং আমরা এটা জেনেছি যে 1969 পর্যন্ত, এবং কেউ কেউ বলেন 1970 সাল পর্যন্ত বিভক্ত ছাত্র ইউনিয়নের যে কোনো অংশ অবিভক্ত ছাত্রলীগের চাইতেও শক্তিশালী ছিল। এই আলোচনার এই পর্বে আমরা এটা দেখলাম যে এত বড় পার্টি এবং এত ত্যাগী নেতা, এত তাদের মানে কর্মী সমর্থক, শুধু রাজনীতির বিভ্রান্তির কারণে দেখা গেছে যে তারা ঠিকই 71-এর মুক্তিযুদ্ধে সাহসের সাথে যুদ্ধ করলো, কিন্তু শুধু ভুল রাজনীতির কারণে অন্য একটা শক্তি সামনে চলে আসলো, আর এরা ধীরে ধীরে মানে প্রেক্ষাপট থেকে পিছনে চলে গেল আর কি। তো এই বিষয়গুলো বিবেচনার জন্য আলোচনা আজকে করা হলো, এবং এখানে মানে নকশালবাড়ি আন্দোলন, ভাসানীর সাথে বিচ্ছিন্নতা, পার্টির বিভাজন, এই সবগুলো বিষয়গুলো নিয়ে ওই সময়ের সাক্ষী, কালের সাক্ষী, সময়ের সাক্ষী শামসুজ্জোহা মানিক ভাই আমাদের সামনে আলোচনা করলেন। এই আলোচনাটা প্রয়োজন এই কারণে যে বর্তমানকে আবার নতুন রাজনীতি গঠনের ক্ষেত্রে এই যে আমাদের এই ধারাটার যে বিভ্রান্তি বিচ্যুতি, এগুলোকে আমাদের বিবেচনায় না এনে, এটাকে বিচারমূলক পর্যালোচনা না করে আমরা এখন একটা সত্যকার কার্যকর একটা ফলপ্রসূ হতে পারে এমন একটা রাজনীতি গঠন করা সম্ভব হবে না। তো সেটা আমরা যাতে মানে সামনে আরো পরিষ্কার করতে পারি, এইটা পর্যন্ত করে আজকের পর্যন্ত এই পর্বের আলোচনাটা এখানে শেষ করব।